আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে তোমরা বেশ ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। তো বেশ কিছুদিন আগে ঈদ কেটে যাবার পর আমার কোনো ভিডিও আসেনি, তো আমার একটু শরীর অসুস্থ ছিল সেই জন্য। তো এখন আমি চলে এলাম তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে, আর তোমাদের মন ভালো করার জন্য। তোমরা যারা যারা আমাকে বেশি বেশি ভালোবাসো তাদের কিন্তু আমার ভিডিও দেখে অবশ্যই মন ভালো হয়ে যাবে। আজকে কিন্তু সেরকমই কিছু এনেছি তোমাদের জন্য। তো দেখো, আমি এখন প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে যেসব জামা কাপড়গুলো ছিল সেগুলোও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আর গুছিয়ে কিন্তু আমি সুন্দর করে আলনায় রেখে দিচ্ছি। আর এগুলোকে সুন্দর করে না গুছিয়ে রাখলে ঘরদোর কিন্তু একদম মানায় না, যাই বলো নাই বলো। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু মেয়েদের কাজ। মেয়েরা যদি সেটাকে সুন্দর করে রাখতে পারে তবে কিন্তু বাড়িঘর দোর সুন্দর থাকবে, তাতে কিন্তু সকলেরই মন ভালো হয়ে যাবে। তোমার নিজেরও মনটা ভালো হয়ে যাবে, দেখবে আশেপাশের লোকজন, মানে তোমার বাড়ির আশেপাশে যেসব লোকজনগুলো থাকবে তোমার নিজেদেরই, তো সেগুলো তাদেরও দেখে কিন্তু বেশ মনটা ভালো হয়ে যাবে। মানে ঘর বাড়ি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু আশেপাশের লোকেদের মন কিন্তু বেশ এমনিতেই মন মেজাজ ভালো থাকে। আর এখানে দেখো, আমি সুন্দর করে টান করে বিছানার চাদরটাকে মেলে নিলাম। তো বেশ ধুয়ে আমি কাল রাত্রেই মেলেছি, তো সেই জন্য আমি এটাকে ভালো করে সুন্দর করে মেলে নিলাম এখন। তো তোমরা তো জানো আমি কিন্তু প্রত্যেক দিনের মতো বিছানার চাদর পাল্টাতে পছন্দ করি না। আর আমার কিন্তু একটা অ্যালার্জির প্রবলেম আছে, তোমরা তো সেটাও জানো যে বিছানার চাদর পাল্টালে কিন্তু আমার অ্যালার্জি শুরু হয়ে যাবে। তো সেই জন্য আমি কিন্তু এখানে কালকে রাত্রে মেলে নিয়েছিলাম, তো আজকে এখন কিন্তু সুন্দর করে মেলে আর ভালো করে ঝেড়ে টেড়ে নিচ্ছি, যেহেতু টান করে মেলা আছে আর কোনো তুলতে হবে না। তো আমার এই ঝাড়ুটা তোমাদেরকে হয়তো আগেও দেখিয়েছি। আমার এই বিছানার ঝাড়ুটা তো আমার বেশ কিছুদিন ধরে খুলে যাচ্ছে, তো আমার এখনও সময় হয়ে উঠলো না সেটাকে আবার নতুন করে আমার ঠিক করার। এখন আমি রুম থেকে বেরিয়ে চলে এসেছি, আর এখানে কিন্তু আমি চলে এসেছি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিতে। আর উঠোনটা কিন্তু বেশ নোংরা, মানে সকালের যে বাসি উঠোনটা হয় সেটা কিন্তু বেশ নোংরা। তো এখানটা ভালো করে সুন্দর করে আমি পরিষ্কার করে আগে ঝাড়ু দিয়ে নেব, আর যেগুলো নোংরাগুলো আছে সেগুলো কিন্তু বাইরে ফেলে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ বেশ জুতোগুলোকে না এখানটা এমনভাবে খুলে রেখেছে, সেগুলোকে না ওই যে বললাম আমার স্পন্ডালাইটিসের প্রবলেম আছে, যার জন্য আমি এই ঝাঁটা করে ঝাড় দিই। তো সেই জন্য আমি হেঁট হয়ে অতটা সরাতে পারলাম না বলে আমি একটু পায়ে করে সরিয়ে দিলাম। তো গুরুজনদের জুতো যেহেতু পায়ে করে সরাতে নেই, তো কিছু করার নেই, আমাকে হেঁট হতে পারি না, সেই জন্য আমি ওইভাবেই সারালাম। তো এখন আমি ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিতে নিতে আমি কিন্তু একটু কথা বলছিলাম, কারণ আমার জায়ের সঙ্গে, তো রান্না কী হবে না হবে সেই বিষয়ে। তো এখন আমি ঝাঁটিয়ে নিই, তারপরে কিন্তু রান্নাবান্নার চিন্তাভাবনাটা করব। আর উঠোনে কিন্তু আমাদের যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে সেগুলো কিন্তু এখন নেই, কারণ সকালবেলাতেই বেরিয়ে চলে গেছে। আমাদের বাড়িতে যেসব ছেলেরা কাজে যায়, তো সকাল সকাল যারা বেরিয়ে যায় তারা কিন্তু কাজে বেরিয়ে চলে গেছে। আর এখন কিন্তু এখানে একটা গাড়ি আছে, এখনও দুজনের যাবার পালা আছে, তারা কিন্তু এখনও যায়নি। তো তারপরে যখন যাবে তখন গাড়িগুলো সব বেরিয়ে গেলে পুরো উঠোনটা ফাঁকা হয়ে যাবে। আর আমি এখন কিন্তু বেশ ঝাড়ু দিয়ে এখান থেকে কিন্তু ময়লাগুলো বাইরের দিকে নিয়ে চলে যাচ্ছি। আর এই ময়লাগুলোকে না বাইরে একদম পুরো মানে ঝাড়ু দিয়ে পুরো একদম বাইরে ঠেলে ফেলে দিয়ে আসা হয়। তো এখানে দেখো, আমি ঝাড়ু দিয়ে ভালো করে আগে সুন্দর করে ওখানে নিয়ে চলে যাচ্ছি। আর এই দিকটাই কিন্তু আমাদের মানে বাইরে সব কিছু ফেলে আসার জায়গা, মানে ওই দিক দিয়ে সব কিছু ফেলে আসি আমরা। তো আমার উঠোনটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদের পেঁয়াজটা না মানে আমাদের কিছু পেঁয়াজ কেনা হয়েছিল, তো আমাদের এগুলো চাষের নয় যদিও, তো কিছু পেঁয়াজ কেনা হয়েছে, সেগুলো কিন্তু রোদ খাইয়ে তবেই রাখতে হয়। পেঁয়াজ কিন্তু যখনই কিনবে তখন সকলকেই বলে রাখছি, এটাও তোমাদের একটা টিপস বলতে পারো, পেঁয়াজ বা রসুন সকলেই কিন্তু ভালো করে রোদকে শুকিয়ে তারপরেই কিন্তু সারা বছরের জন্য সঞ্চয় করে রাখাটা বেটার হবে, কারণ এটা যদি ভালো করে রোদ না খাওয়ানো হয় কিন্তু ভেতরে কিন্তু পচে যেতে পারে। আর দেখো, আমি কিন্তু রোদে ভালো করে পেঁয়াজটা মেলে এখন চলে এসেছে উনুন পাড়ে। আর উনুন পাড়ে কত কাঠ দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু আমি তোমাদেরকে আগেও শেয়ার করেছিলাম যে আমাদের কাঠ নেওয়া হয়েছে, তো সেই জন্য সেই কাঠের কুচোগুলো এখানে রাখা আছে, এগুলো দিয়ে উনুন ধরাবো। তোমাদেরকে একদিন শেয়ার করবো আমাদের সারা বছরের কাঠ কোথায় সঞ্চয় থাকে, সেখানে সেইগুলো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো এখানে আমি কিন্তু ছাইগুলোকে সুন্দর করে বের করে নিচ্ছি। আর যারা যারা আমার মতো এভাবে ছাই মানে উনুনে রান্না করো আর ছাই প্রত্যেক দিনকে বের করে তারপরে রান্না করতে হয়, তারা অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো, আমি এখন কিন্তু কসুলে করে সমস্ত ছাইগুলোকে তুলে নিচ্ছি। আর এইটা হচ্ছে এক পাকা, মানে একদিকের উনুনটা, এখানে শুধুমাত্র কাঠ দিয়ে রান্না হয়, সেই জন্য এগুলো কাঠের গুঁড়িগুলো এখান থেকে, মানে কাঠ পুড়ে যাওয়ার পর যে গুঁড়োগুলো সেগুলো কিন্তু এখান থেকে বেরোচ্ছে, কয়লাগুলো।
তো এখানে এইদিকে কিন্তু আমাদের, তোমরা তো জানো আমাদের চাষের জিনিস বা আমাদের বাগানের যে সব কিছু মানে পাতা টাতা পড়ে গাছে সেগুলো দিয়েই কিন্তু আমাদের রান্নাবান্না হয়, কলা গাছের পাতা দিয়ে আর দিয়ে। তো সেই জন্য এখানে এইদিকে যে ছাইগুলো আছে এগুলো কিন্তু নরম ছাই, এগুলো দিয়ে কিন্তু আমাদের হাঁড়ি বাসন কোসন সব কিছুই মাজা যায়। যেহেতু আমরা গ্রামের মানুষ তো সেহেতু আমাদেরকে কিন্তু ছাই আর সাবান দিয়ে মাজলে কিন্তু আমাদের মনে হয় যে হাঁড়ি বাসন কোসন বেশি পরিষ্কার হয়। আর ছাইয়ের সাবানে যেগুলো আমাদের মানে বলে যে সাবানে অতিরিক্ত লেগে থাকলে যেগুলো পেটের প্রবলেম হয়, তো ছাইতে সেটা কোনো সমস্যা হয় না। আর ছাই দিয়ে বাসন কোসন মাজলে কিন্তু সত্যি পরিষ্কার হয়। তাই আমরা ছাই আর সাবান দিয়ে আর তার সঙ্গে একটু অল্প মাটি পাইল করে তবেই কিন্তু বাসন কোসন মাজি। অনেক সময় আবার কুঁড়োও পাইল রাখি। তো এখন আমি ছাইগুলোকে বাইরে ফেলে দিয়ে আসবো। আর উনুন পাড়ে কিন্তু আমি এখন চলে এসেছি আবার ফেলে দিয়ে। এখন আমি একদিকের উনুনটা ধরিয়ে নিয়েছি, এরপর কিন্তু আমি হাঁড়ি বসিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমাদের উনুন ধরাতে কোনো অসুবিধা হবে না, কারণ কি বলো তো কাঠের আমার যোগানটা সবসময় থাকে, আগের দিনকে আমাদেরকে কাঠকে জোগাড় করে রাখতে হয়। তো সেই জন্য আর কোনো উনুন ধরাতে কাঠের প্রবলেম হবে না। তো একটু এখানে সমস্যা হয় কারণ একটু ধোঁয়ার হয়, একদিকের উনুনটা যখন ধরানো হয় যেহেতু এক পাইপের উনুন সেহেতু একটু সমস্যা হয়। তো সেই জন্য একটু হাওয়া দিই, মানে আঁচের উনুনে যেমন রান্না হয়, মানে ও সেই বালতি আঁচ বলে না, সেই উনুনে যেমন রান্না হয় সেরকম এখানে হাওয়া দিলে তবে কিন্তু একটু ভালোভাবে ধরে। এখন আমরা হাঁড়ির পিছনে যে প্রলেপটা দিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু আমি উনুনে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এরপর কিন্তু এখন আমি পানিটা ঢেলে দেবো হাঁড়িতে। হাঁড়ি গরম হয়ে গেছে, আমি কিন্তু হাঁড়িতে পানিটা ঢেলে দিলাম। যতক্ষণ না পানিটা গরম হচ্ছে ততক্ষণ কিন্তু এখন আমি চাল দেবো না, একটু পানিটা গরম হয়ে গেলে তবে কিন্তু চাল দেবো। তার আগে কিন্তু আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো। এখন এইদিকে আমি চলে গেলাম। এখন আমার এদিকে যে যাবতীয় কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি সুন্দর করে নেব। আর তার সঙ্গে কিন্তু আমার যে ওই যে বললাম আমার যে এখন উনুনে যে হাঁড়ি বসানোর পর কিন্তু চাল দেওয়া হয়নি, চালটা দিতে হবে। এখন কিন্তু আমার কাঠের মানে ব্যবস্থাটা ভালো করে দিলাম যাতে হাঁড়িটা ভালো করে তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর এদিকে কিন্তু আমি চলে এসেছি চাল নিয়ে, চালটা ভালো করে ধুয়ে নেব। আর যেহেতু চালটা ভালো করে ধুতে হবে কারণ চালে না সবসময় একটা পালিশের পাউডার থাকে, সেই পাউডারটা কিন্তু দেয়া থাকে। আর যখন চালটা কষ্টি ধোয়া হয় তখন কিন্তু একটু সাদা ভাব এসে যায়, দেখতে পাচ্ছ তোমরা। তো এই পাউডারের পানিটা ভালো করে ফেলে দিয়ে কিন্তু আবার আমি ভালো করে ধুয়ে নেব। আর এইভাবে কিন্তু 2-3 বার করে ধুয়ে নিলে কিন্তু চালটা বেশ পরিষ্কার হয়ে যায়। তো আমার এই যে দেখতে পাচ্ছ পানিটা হালকা হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমার আর ধোয়ার প্রয়োজন নেই, এরপর আমি কিন্তু চালটা হাঁড়িতে দিয়ে নেব। তো এখন আমি চলে এলাম হাঁড়িতে চাল দিয়ে নিতে, পানিটা কিন্তু বেশ গরম হয়ে গেছে সেই জন্য। তো এখন আমি দিয়ে দেবো চালটা হাঁড়িতে। আর আমাদের কিন্তু একটু বড় হাঁড়িতেই রান্নাবান্না হয় জানো তো, কারণ কি বলো তো মানে বাড়ি থেকে যারা বেরোবে তারা হয়তো সকালের দিকে একবার রান্না হয়ে গেছে তাদেরকে টিফিনে দিয়ে দিয়েছি, আর যারা বেলায় বেরোবে তাদের জন্য কিন্তু মানে তারা খেয়ে যাবে প্লাস নিয়ে যাবে, সেই জন্য কিন্তু হাঁড়িটা আমাদের একটু বেশি বড়ই চাপাতে হয়। আর কারণ আমরা বাড়িতে যখন থাকবো দুপুরের দিকটা খাওয়া হবে, বাচ্চাগুলো খাবে, আমরা খাবো, সেই জন্য একটু বড় হাঁড়িতেই রান্নাবান্না করি। তো যখন একটু রান্নাটা মানে ভাতটা একটু কম হয়ে যায় তখন কিন্তু আমরা ধরে অন্য হাঁড়িতে ঢেলে নিই, মানে ছোটো হাঁড়িতে কিন্তু সেটা আমরা রেখে দিই। তো যেগুলো আমাদের ওই যে বলি গোসল করার আগে কিন্তু আমাদের যে কালি জিনিসগুলো থাকে সেগুলোকে কিন্তু আমরা পরিষ্কার করে নিই। গোসল করার পর কিন্তু সেগুলো আর পরিষ্কার করতে আমাদেরকে ভালো লাগে না, সেই জন্য অন্য মানে ভালো হাঁড়িতে তুলে নিয়ে ভাতগুলো আর এই হাঁড়িগুলো কিন্তু ধুয়ে নেওয়া হয়। তো এখন আমি দিয়ে দেবো দু পাকার রান্নাবান্না। সেই রান্নাবান্নাগুলো আগে করার জন্য কিন্তু 2 পাকাটা আমাকে পরিষ্কার করে নিতে হবে, কারণ আমি 1 পাকাটা ভালো করে ধরিয়ে নিয়েছি। এখানে কিন্তু 1 পাকাটায় ভালো করে ভাতটা হয়ে যাবে, আর আমি 2 পাকাটায় কিন্তু তরকারিগুলো করে নেব। আজকে জানো তো অনেকগুলো তরকারি করব, আমাদের মতো করে শাক ভাজবো, তারপরে রান্না করব আলুর তরকারি, আর করব কি বলতো কাঁঠালের চপ। কাঁঠালের চপটা আমি একটু অন্য স্টাইলে করি, সেই জন্য কাঁঠালের চপটা কিন্তু আমার হাতে খেতে আমাদের বাড়ির লোকেরা বেশি পছন্দ করে। কাঁঠালের বা মোচার চপ আমি কিন্তু অন্য স্টাইলে করি, তো সেই জন্য আমার বাড়ির লোক কিন্তু আমাকেই বারবার যখন হয় তখন আমাকে বলে এইভাবেই রান্নাটা করবে। তো এখন আমি এদিকে দুদিকের উনুনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এখানে যেহেতু বসে রান্নাবান্না করতে হবে তাই ঝাঁট দিয়ে ভালো করে নোংরাগুলোকে এক সাইডে করে দিয়ে তারপরে কিন্তু ওখানে আমাকে বসতে হবে রান্না করার জন্য। হাঁড়িতে যে প্রলেপ দেওয়ার ব্যাপার থাকে, তারপরে মশলার জায়গাটা আমি রেখে দিলাম, এরপরে পানি রাখতে হবে, মানে সব কিছুই কিন্তু ওখানে জোগাড় করে তবেই বসতে হয়, না হলে বারবার উঠতে কিন্তু খুবই অসুবিধা হয়। ওই যে বললাম ওঠা বসাটা আমার সম্ভব হয় না, সেই জন্য আমি সব একবারে জোগাড় করে নিয়ে তবেই কিন্তু বসি ওখানে মানে রান্নাবান্না করার জায়গাটায়।
তো এখানে চলে এসেছেন আমার শাশুড়ি মা ওনার কাজে। তো আমি এখন এখানে বসবো, তাই আমি আমার ব্যবস্থা করে নিচ্ছি। তো আমি এখন বসে পড়েছি দুপাকা ধরে নিয়ে দেওয়ার জন্য, দুপাকায় রান্না করার জন্য। তো এক পাকাটা একটু দেখলাম যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তো এক পাকায় আমি ওই জন্য একটু মানে যে জালের ব্যাপারটা থাকে সেটা একটু কিন্তু ঠেলে দিলাম। তো দুপাকাটা আমি এখন ধরিয়ে নিচ্ছি। আর দুপাকাটা ধরাতে কিন্তু একটু সমস্যা হয় জানো তো, মানে এই যে প্রথমের দিকে যে দুপাকাটা ধরাতে হবে যে সেখানটা যেন দুপাকাটা গরম হলে তবেই কিন্তু রান্নাবান্নাটা ভালো হবে। তো তোমাদেরকে আমি বলেছিলাম আমাদের কিন্তু বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়িটা তোমাদের সঙ্গে আমি কিন্তু কিছু মুহূর্ত শেয়ার করব। তো এখনও কিন্তু সেটার জন্য আগে থেকে তোমরা প্রস্তুতি নিয়ে রাখো, যে আমি যেসব সুন্দর সুন্দর দৃশ্য মানে প্রস্তুতি আগেও তোমরা আমার বিয়েবাড়ির ভিডিও দেখেছো। তো এবারে একটা নেক্সট বিয়েবাড়ি আছে, সেই বিয়েবাড়ির ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো এখন আমার রান্নাবান্না করার জন্য দুপাকাটা ধরিয়ে নিয়েছে। দুপাকাটা কিন্তু ভালোভাবে কিন্তু ধরে গেছে, আর এই ভালোভাবে ধরে যাওয়ার ফলে কিন্তু রান্না করতে কোনো অসুবিধা হবে না। আর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বাগানের না বট গাছ আছে, সেই বট গাছের পাতা দিয়ে কিন্তু আজ আমি রান্না করব। আর এদিকে কিন্তু প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে হবে শুধুমাত্র মানে এঁচোড় আর আলুটা সেদ্ধ করে নেব। আর ওদিকে আছে হাঁড়িতে দেবো শাকটা কিন্তু আগে আমি ভালো করে সিদ্ধ করে পানিটা ফেলে দেবো, কারণ কী বলতো শাকে যেসব মানে পোকা টোকা যদি কিছু থাকে, তো যদিও ধোয়া হয়ে গেছে তবুও শ্রদ্ধা করে পানিটা ফেলে দিলে শাকের যে জীবাণুগুলো সেগুলো বেরিয়ে যায়। তাই আমি এখানে কিন্তু শাকটা ভালো করে হাঁড়িতে পানি দিয়ে আগে কিন্তু শাকটা দিয়ে তারপরে কিন্তু আমি নুন দিয়ে দেবো, যাতে নুনটাও হয়ে যায় আর শাকের পানিটাও নোংরাটা বেরিয়ে যায়। আমি যেহেতু আমি শাকটা ধুয়ে নিয়েছি বালতিতে দুবার করে, তবু তার সত্ত্বেও কিন্তু শাকের তো জীবাণু থাকে, বিভিন্ন রকম পোকামাকড় থাকে, তো সেইগুলো বেরিয়ে যাবে। তো এখন আমি এদিকে প্রেশার কুকার বসিয়ে রেখেছি, এতে কিন্তু আমি দিয়ে নেব আলু আর এঁচোড়টা ভালো করে দিয়ে কিন্তু আমি সিটি দিয়ে নেব। একটু অসুবিধা হচ্ছে ধরতে, তো সেই জন্য আমি ভালো করে আগে প্রেশার কুকারটা তুলে আগে কিন্তু একটু মানে যে ধোঁয়া কাটার ব্যাপারটা থাকে সেটা কিন্তু করে নিলাম। তারপরেই কিন্তু এখানে আমি বসিয়ে দিয়েছি। এখন আমি নুন দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম যাতে নুনটা তলা পর্যন্ত পেয়ে যায়, আর এখন উপরে ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি এই প্রেশার কুকারটাতে পানি দিয়ে নেব। তার আগে ভালো করে কিন্তু আমি এক পাকাটা দিয়ে দিচ্ছি, কারণ বারবার এক পাকাটা আমার মনে হচ্ছে যেন একটু সমস্যা হচ্ছে, সেই জন্য ভালো করে আগে জালটা ঠেলে নিচ্ছি। আর এদিকে দু পাকারও জালটা আমি ভালো করে ঠেলে নিলাম। এখানে দেখো এঁচোড় আর আলুটা কিন্তু আমি সিদ্ধ করতে দিচ্ছি। এই গোল গোল করে আলু কেটে নিয়েছিলাম, আর ছোট ছোট করে আলু কাটার মতো করে এঁচোড়টা কেটে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তারপরে কিন্তু আমার এঁচোড় আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এরপর ভালো করে ভালো করে জালটা দিয়ে নিলে তবে কিন্তু তাড়াতাড়ি সিটি উঠে গেলে তবে কিন্তু আমার এঁচোড় আর আলুটা সিদ্ধ হবে। আমি এঁচোড় আর আলুটা সিদ্ধ করার জন্য দুটো সিটি দেবো, ওখান থেকে নামিয়ে নেব। নিয়ে কিন্তু ভালো করে চটকে নিয়ে আমি একটু কড়াতে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে মানে যেভাবে আমি ভাজিটা দেবো সেটা তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। তো শাকটা হয়ে গেলে শাকটাও আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তারপরে কিন্তু আমি কড়াই ভাজিটা এরকম ভাজি দিয়ে দিয়েছি কড়াই শাকটা। আর এখানে দেখো এঁচোড়, পেঁয়াজ, আলু আর মশলা বিভিন্ন রকমের লঙ্কা, হলুদ সব নুন দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে বেসন দিয়ে মাখিয়ে তেলে কিন্তু গরম করে গোল গোল করে চপের মতো করে ভেজে নেব। শাকটাও তাই রসুন আর পেঁয়াজের ফোড়ন দিয়ে কিন্তু শাকটা ভেজে নিচ্ছি। আলুর তরকারি হয়ে গেছে। তো তোমরা তো জানো আমরা কিন্তু গ্রামের মানুষ, মাছ মাংস ডিম যে প্রত্যেক দিন খেতে হবে তার কোনো মানে নেই। তাই আজকের মতো এখানে শেষ করলাম। খোদা হাফেজ।